যারা আমার মতো ব্যস্ত মায়েরা আছেন বা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে যান, ছোট ছোট বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো করাটা কঠিন হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে যদি কিছু কাজ আমরা আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে 10 থেকে 15 দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এতে যেমন সময় বাঁচবে, তেমনি কাজের চাপ আর টেনশনও অনেক কমে যাবে। আজকের ভিডিওতে থাকছে তেমন কিছু সহজ ও স্মার্ট টিপস, যেগুলো ব্যস্ত সময়ে আপনার রান্নাঘরের কাজকে অনেকটাই সহজ করে তুলবে। শত ব্যস্ততার মাঝেও আমি আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে অনেক ভালোবাসি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ কিংবা বিদেশ, সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরো একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি একটু অসুস্থ, আজকে 2-3 দিন ধরে আমার জ্বর ঠান্ডা। তারপরও আমি আপনাদের কথা দিয়েছিলাম সপ্তাহে 2টা ভিডিও নিয়ে আসব। আমি কিন্তু আমার কথা রেখেছি, সপ্তাহে 2টা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আসলে অসুস্থ হলে না কোনো কিছুতেই মন বসানো যায় না, বা কাজেও মন বসানো যায় না। অসুস্থ হলেও তো সংসারের কাজ ফেলে রাখা যায় না। আমি আমার মতো করে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আজকে ভিডিও শুরুতে আমার আপুদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শেয়ার করছি, যেটা নিয়ে আমরা সারাদিন খুবই টেনশনে থাকি। কি রান্না করব না করব সেটা টেনশন করতে করতে দেখা যায় 2-3 ঘন্টা পার হয়ে যায়। আমি তো এখানে আসার পর থেকে অনেক বেশি টেনশনে থাকি। আমরা সবাই যেহেতু একসাথে আছি, খাবারের প্ল্যানিংটা কিন্তু ওইভাবে হওয়া দরকার। আর এখানে আসার পর আমাদের ঘুমের টাইম, তারপর সকালে ওঠার যে টাইমটা একদমই বাংলাদেশের মতো না, কিছুটা ভিন্ন হয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় কি দেরি হয়ে যায়। দেরি হওয়ার পর দুপুরে কি রান্না করব সেটা প্ল্যান করতে করতে আমার মাথা ঘুরে। মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কি রান্না করব, সে আমাকে সবসময় বলে দেয় যে তুমি এই জিনিসগুলো রান্না করো। হাজব্যান্ডকে সবসময় জিজ্ঞেস না করে নিজ থেকে কিছুটা প্ল্যান করে রাখি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আমার সাথে কারো প্ল্যানিং নাও মিলতে পারে, কিন্তু কিছুটা হলেও আইডিয়া পাবেন। আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে বা আমার পরিবারে যেগুলো খায়, সেই অনুযায়ী কিন্তু আমি একটা সাপ্তাহিক খাবারের মেনু তৈরি করে নিয়েছি। আপনিও কিন্তু চাইলে আপনার পরিবারে যে যে খাবারগুলো পছন্দ করে সেগুলোর একটা মেনু তৈরি করে রাখতে পারেন। দুপুরের খাবারের পাশাপাশি কিন্তু সন্ধ্যার সময় নাস্তার আইটেমটা বাচ্চাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়। সেটারও একটা মেনু তৈরি করতে পারেন, যে প্রতি সপ্তাহে আমি প্রতিদিন সন্ধ্যায় কি কি নাস্তা বানাবো। এতে করে আপনার সময় যেমন বাঁচবে, অনেক টেনশন কমে যাবে। আমি যে খাবারের মেনুটা তৈরি করেছি, হুবহু হয়তো বা এটার মতো আমি রান্না করলাম না, কিন্তু এটা থেকে অবশ্যই আমি একটা আইডিয়া নিতে পারি যে আজকে আমি কি কি রান্না করব। যেমন আমি একটা ভাজি লিখেছি, যেমন মিষ্টি কুমড়া বা ডাঁটা শাক। আজকে ডাঁটা শাক রান্না করলাম না, কিন্তু শাক জাতীয় অবশ্যই একটা রাখবো। আর বাচ্চাদের তো অবশ্যই সবজি খাওয়ানো দরকার, যদিও আমার বাচ্চারা চিকেন জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে। চিকেন জাতীয় খাবার হলে তাদের কিছুই লাগে না, তারপরও আমরা মা দায়িত্ব নিয়ে সবজিটা খাওয়ানোর চেষ্টা করব। এখন চলুন আপনাদের সাথে কিচেনের কিছু কাজ শেয়ার করি। একদিনে যদি 2-3 ঘন্টা একটু সময় নিয়ে আমরা আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি, আপনি 10-15 দিন কি 1 মাসও অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। একদমই টেনশন ছাড়া রান্নাঘরে আসবেন আর শুধু রান্না করবেন। সেই ধরনের কিছু টিপসই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করছি। রান্নার সময় তেল আর মশলা যদি হাতের কাছে না থাকে, রান্না অনেক দেরি হয়ে যায় বা মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। আমি প্রথমে তেলের জারগুলোকে রিফিল করে নিলাম। তেলগুলোকে একটা ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি, আর ঝুড়ির ভিতরে একটা টিস্যু দিয়ে দিলাম। এতে করে তেলের জার থেকে যদি তেল পড়েও টিস্যুটা কিন্তু ওই তেলটাকে শুষে নিবে, আশপাশ কিন্তু তৈলাক্ত হবে না। আর ঝুড়িতে রাখার কারণে দেখতেও সুন্দর লাগছে, রান্নাঘরটা গুছানো দেখাবে। বাংলাদেশে থাকতে তো আমার কাজের খালা ছিল, তারপরেও আপনারা দেখেছেন এই ধরনের ছোট ছোট কাজগুলো আমি সব সময় গুছিয়ে রাখতাম। আর এখন তো আমি নিজে নিজেই সব কাজ করি। আমার জন্য যে কতটা কষ্ট কমবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো বা আমি একদিনে 2-3 ঘন্টা কষ্ট করলাম, কিন্তু আমি 1 সপ্তাহ 10 দিন অনেক বেশি আরামে থাকতে পারবো। আমার আপুদের উদ্দেশ্যে বলছি, যাদের ছোট বাচ্চা আছেন, গুছিয়ে কাজ করতে পারেন না, বাচ্চা যদি ঘুমায়, আপনি এই ফাঁকে কিন্তু এই কিচেনের কাজগুলো করে রাখতে পারেন। তাতে করে বারবার আপনাকে কষ্ট করতে হবে না বা অনেক বেশি চাপ নিতে হবে না। একদিনই কাজগুলো গুছিয়ে করে দেখেন, আপনার অনেক উপকার আসবে। যে মশলার জারগুলোতে মশলা ছিল না, সেগুলো আমি দেখে রিফিল করে নিলাম।
আর মশলাগুলো একদম চুলার পাশেই রেখেছি, হাতের কাছে। যে পরিমাণ মশলা রেখেছি 10-15 দিন হয়ে যাবে। আর এই মশলাগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। বাংলাদেশে খাওয়ার পর যে মশলাগুলো ছিল ভাবলাম এগুলো আমি নিয়ে যাই। আমি কিনা মশলাটা তেমন পছন্দ করি না, সব সময় ভাঙ্গানো মশলাটাই খাই। তো এবার শেষ হলে যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। তারপর যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যখন কাটিং বোর্ড দিয়ে কিছু কাটাকাটি করি, নিচে কিছু না দিলে অনেক সময় এটা নড়াচড়া করে। কাটিং বোর্ডের নিচে অবশ্যই একটা কাপড় বা টাওয়াল দিয়ে দিবেন, এতে করে একদমই নড়াচড়া করবে না। দা বা ছুরি ব্যবহার করতে করতে দেখবেন একটা সময় এটার ধারালোটা কমে যায়। বাসায় যে সিরামিক্সের গ্লাস বা সিমেন্ট জাতীয় যে জিনিস আছে সেগুলো দিয়ে একটু ঘষে নেবেন, তাতে করে কিন্তু আবার ধারালো ভাব চলে আসবে। ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে কাজ করি আর শেয়ার করি। যারা নতুন গৃহিণী আছেন তাদের উদ্দেশ্যে আমার এই টিপসগুলো শেয়ার করা। আগে থেকে কিছু ধনিয়া পাতা আমি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে রেখেছি। এখন দেখুন ছুরি দিয়ে কেটে একটা বক্সে রেখে দিচ্ছি। 2-3 দিন তো ব্যবহার করা যাবেই। পানিটা যাতে ঝরে যায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, আর না হয় কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে। বারবার কাটা বা ধোয়ার ঝামেলা থাকবে না। রান্নার সময় শুধু ফ্রিজ থেকে খুলবেন আর তরকারিতে দিয়ে দিবেন। বাসায় কিছু কাঁচামরিচও ছিল, সেগুলোর বোটা আমি ফেলে একটা টিস্যুর সাহায্যে মুড়ে বক্সে করে ফ্রিজে রেখে দিব। এই ছোট ছোট কাজগুলো আমাদের দৈনিক কাজে কতটা যে উপকারে আসে সেটা কল্পনা করতে পারবেন না। যারা গুছিয়ে কাজ করে তারা জানে। স্মার্ট ভাবে কাজ করুন, সারাদিন গাধার মতো খাটুনি না খেটে সারাদিন কাজ করতে থাকবেন, নিজের জন্য সময় বের করতে পারবেন না। আগে থেকে কাজ গুছিয়ে রাখুন, নিজের জন্য সময় বের করুন, কারণ দিন শেষে আপনি আপনারই নিজেকে যখন ভালো রাখতে পারবেন আপনি পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। চলুন পরের টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমার জন্য পেঁয়াজ আদা রসুন কাটা। আমি বাংলাদেশ থাকতেও সব সময় বলেছি পেঁয়াজ কাটাটা আমার জন্য খুবই কষ্টের। আর এখানে আসার পর তো রান্নার সময় প্রতিদিন পেঁয়াজ কাটো। আমি পেঁয়াজও কাটি, কান্নাও করি। আজকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ একসাথে নিয়েছি কাটার জন্য। আমার মতো কারা কারা আছেন পেঁয়াজ কাটতে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, রান্নার সময় পেঁয়াজ আদা রসুন কাটা আছে মানে আপনার রান্না অর্ধেক শেষ মনে করেন। এটা আমার ধারণা আর কি, মানে পেঁয়াজ আদা রসুন রেডি আছে, রান্নাটাও ঝটপট শেষ হয়ে যাবে। আদা রসুন যদি আগে থেকে ব্লেন্ড করে রাখা যায়, দুপুর বলেন আর সন্ধ্যায় বলেন বা মেহমান আসলো ফ্রিজ থেকে মশলাগুলো খুলবেন আর তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন। পেঁয়াজ কাটার আগে অবশ্যই পেঁয়াজগুলোকে 10-15 মিনিটের জন্য আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রাখুন। এতে করে উপরের যে ছোলকাটা আছে সেটা কিন্তু খুলতে অনেক সহজ হবে, মানে একদম নরম হয়ে যাবে। আর পেঁয়াজ ছোলার পর অবশ্যই পানিতে রাখুন, এতে করে চোখ জ্বলবে না। এখানে যে কিছু টিপস আমি শেয়ার করছি হয়তো বা আমার সাথে কারোর চিন্তা ভাবনা নাও মিলতে পারে। অনেকে ফ্রেশ খাবার পছন্দ করেন, যেমন আমরাও পছন্দ করি, কিন্তু সব সময় ফ্রেশ খেতে পারি না। ব্যস্ততার কারণে বাচ্চা সামলিয়ে সবকিছু করা হয় না। তাদের জন্যই হচ্ছে আমার এই কথাগুলো বলা। যারা ফ্রেশ খেতে পছন্দ করেন বা ফ্রেশ করতে পারেন তারা অবশ্যই ফ্রেশটা করেই খাবেন। দাঁড়িয়ে থেকে একসাথে আগে সবগুলো ছেলে নিয়েছি, তারপর আমি আমার মতো করে কাটবো। পেঁয়াজ আদা রসুনের যে ছোলকাগুলো বের হয়েছে সেটা আমি পলিথিনে করে ফেলে দিব। যেটাই যখন করবেন সাথে সাথে চেষ্টা করবেন পরিষ্কার করে নিতে, এতে করে রান্নাঘর কিন্তু ময়লা হবে না। পরের কাজগুলো আপনি স্বস্তিতে করতে পারবেন। কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে নিচ্ছি, যেমন ভাজি টাজি করার সময় কুচি পেঁয়াজটা দরকার পড়বে। আর কিছু আমি ব্লেন্ড করে রেখে দিব। সাথে কিছু রসুনও কুচি করে রাখবো, যেমন ডাল বাগারের ক্ষেত্রে বা ভাজি টাজি করার ক্ষেত্রে কিন্তু রসুনের প্রয়োজনও পড়ে। আমি কিন্তু এই পেঁয়াজটা শুধু 2 দিনের জন্যই রাখবো। এই পেঁয়াজ কুচিটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, 2 দিন ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আবার 2 দিনের বেশি রাখতে গেলে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটা থেকে গন্ধ বের হয়ে যাবে। তো চেষ্টা করবেন 2-3 দিনের বেশি যাতে না রাখেন। আর ডিপে রাখলে কিন্তু আপনি পেঁয়াজ কুচি করে 2-4 দিন 5 দিন 10 দিন রাখতে পারবেন। শুধু রান্নার সময় তেলে দিয়ে দিবেন। একটা কাজের পিছনে অনেক কষ্ট। এখানে আসার পর দেখছি আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত। বাংলাদেশে থাকতে যেমন 2 মাস থাকতো, আমাদের সাথেই থাকতো 24 ঘন্টা, কোথাও যেত না, বাসার ভিতরেই থাকতো। এখানে তো তার কাজের জায়গা, সব সময় বাইরে বাইরে থাকে কাজের জন্য বা দোকানে থাকতে হয়। আমি কিন্তু একাই সব কিছু করি। তার ফাঁকে দিয়েও সে যখন আমাকে সাহায্য করা প্রয়োজন চেষ্টা করে সাহায্য করার। আমি বাজারগুলো কিন্তু দোকান থেকে এনেছি, এনেই কিন্তু সবকিছু রেডি করে নিচ্ছি। দেখুন আমি আমার প্রয়োজন অনুযায়ী কিভাবে সবকিছু একটু গুছিয়ে নিয়েছি। একটা ওয়ান টাইম বক্সের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখে দিলাম, আর চপার দিয়ে যে পেঁয়াজটা করেছিলাম সেটা একটা বক্সে রেখে দিলাম, আর এটার মধ্যে আদা রসুন রেখেছি। আর এই ছোট্ট বক্সটার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চা খায়, মানে রং চা, সেটার জন্য একটু আদা কুচি করে রেখে দিলাম। এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আদা রসুন আমি যে পরিমাণ ব্লেন্ড করেছি সেটা আমার 1 সপ্তাহ চলে যাবে, পরে যখন শেষ হবে আবার করে নিব। আপনারা যদি এর চেয়ে বেশি করতে চান, ডিপ ফ্রিজে রাখতে চান, অনেক সময় হয় কি রান্নার সময় আদা রসুন খুললাম না, শক্ত থাকে, সেজন্য একটা টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে আদা রসুন ব্লেন্ড করার পর এটার সাথে লবণ আর তেল মিশিয়ে রেখে দিবেন।
আপনি ডিপ ফ্রিজে রেখে দিলেও একদম নরম থাকবে। রান্নার সময় কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন ঝামেলা ছাড়াই। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি, ডালটা কিন্তু খাবারের শেষে থাকতেই হয়। আমার বাসায় কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন ডালটা থাকেই। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। প্রতিদিন ডালগুলো ভিজাও, তারপর সেগুলো ধুয়ে সিদ্ধ করো। এই জিনিসটা কিন্তু মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। আপনারা চাইলে ডাল এভাবে সিদ্ধ করে ছোট ছোট বক্সে করে রেখে দিতে পারেন। আমার হাজবেন্ড তো মাঝে মধ্যে কোনো কিছু হলেই বলে ডাল রান্না করে ফেলো, ডাল কত খাবার, সেজন্য সিদ্ধ করে রেখে দিচ্ছি। রান্নার সময় পানিটা ফুটাবেন, সেই ফুটন্ত পানির মধ্যে এভাবে একটা বক্স খুলে দিয়ে দিবেন, আর হলুদ মরিচ মানে যা যা লাগে সেগুলো দিয়ে বাগার দিয়ে দিবেন। স্বাদের কিন্তু কোনো রকম ভিন্নতা আসবে না। আপনি নগদ রান্না করেন বা ফ্রিজ থেকে খুলে রান্না করেন, একই রকমের স্বাদ পাবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে শাক আমার অনেক পছন্দ। এখানে দেখুন আমি 4 পদের সবজি নিয়েছি। আমরা যখন বাজার থেকে কোনো সবজি আনি সেগুলো কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই, 1 সপ্তাহ 10 দিনও থেকে যায়। আমি 4 পদের সবজি নিয়েছি, সেগুলো একটু কেটে রেখে দিব। এখানে আমি পুঁই শাক, মিষ্টি কুমড়া, ঢেঁড়স আর বাঁধাকপি নিয়েছি। কাজ যেহেতু করছি সবকিছু একটু এগিয়ে রাখি। সবজিগুলোকে আমি কেটে রেখে দিব, মানে একদিন কষ্ট করব, বারবার করব না। অনেক সময় হয় কি, ছোট বাচ্চা থাকলে রান্না করতে গেলে এমনিতেও তাড়াহুড়ো থাকে, আবার সবজিটা কাটাকাটি করতেও সময় লাগে। এভাবে একটু সবজি কেটে রেখে দিলে রান্নার সময় বের করে ধুয়ে শুধু ভেজে নিলেই হয়। অফ ক্যামেরাতে বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি কেটে নিব। আমার কাছে পর্যাপ্ত বক্স না থাকায় আমি ওয়ান টাইম বক্স নিয়েছি, সেগুলোতে করে ফ্রিজে রাখবো। ফ্রিজে যাতে সবজিটা শুকিয়ে না যায়, যেটার কাভার নেই সেটা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব। সবজিগুলো গুছাতে গুছাতে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মাহি মন্ডল আইডি থেকে লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিও আর ভয়েস খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন কমেন্ট করা হয়নি, আজ প্রথম কমেন্ট করলাম। আমার নাম সোনালি, তুমি আমার নামটা নিলে আমি খুবই খুশি হব। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আই লাভ ইউ আপু। অসংখ্য ধন্যবাদ আপু, ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য ভালোবাসা থাকবে। মাঝে মধ্যে আমার আপুরা আমাকে ডাইরেক্ট লিখেন আপু আই লাভ ইউ, তখন না আমার অনেক বেশি লজ্জা লাগে। তখন নিজেকে হিরোর মতো মনে হয় যে হিরোইনরা যেরকম হিরোকে আই লাভ ইউ বলে, আমাকেও মনে হয় ঠিক তেমনভাবে আই লাভ ইউ বলছে। যাই হোক, আমি কিন্তু মজা করেই কথাটা বলেছি। আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসি। মাছ আর মুরগি কিভাবে ফ্রিজে মেরিনেট করে রাখলে সময় বাঁচবে আর কষ্ট কমবে, চলুন সেটা শেয়ার করি। বাজার তো আমিই করেছি, গিয়েছিলাম শুধু লেগ পিস আনার জন্য। লেগ পিসের প্যাকেটের পরিবর্তে আমি চিকেন উইংস নিয়ে এসেছি। সেটার কি করব, পলিথিন ছিঁড়ে ফেলেছি, মানে বক্স ছিঁড়ে ফেলেছি। পরে খুলে দেখি এটা চিকেন উইংস, তো সেটাকে এখন মেরিনেট করে রেখে দিচ্ছি। চিকেনের যে উইংসগুলো যে মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি, চিকেনের পিস এভাবে মেরিনেট করে রেখে দিলে আপনি শুধু ময়দা দিয়ে বাচ্চারা যখন বিকালের নাস্তা চায় ভেজে দিতে পারবেন। এখানে আমি আদা রসুনের বাটা দিয়েছি, আর গুঁড়া যে মশলাগুলো যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি সস। বাসায় সয়া সস ছিল না, আপনার বাসায় সয়া সস থাকলে সয়া সস দিবেন। দিয়ে এভাবে মেরিনেট করে ফ্রিজে রেখে দিবেন। শুধু ভাজার সময় খুলে ময়দা দিয়ে কোট করে ভেজে দিতে পারবেন, ঝামেলা কিন্তু কমে গেল। আমার কাছে সারাদিনের খাবার বানানোর চাইতে সন্ধ্যার সময় যে নাস্তা বানানোটা, সেটার বেশি ঝামেলা মনে হয়। টেনশনে থাকতে হয় বাচ্চাদের কি নাস্তা বানিয়ে দিব। এখন চলুন মাছগুলোকে কিভাবে প্রসেস করে আমি ফ্রিজে রাখছি সেটা একটু দেখাই। প্রতিদিন রান্নার সময় মাছগুলোকে ভিজাও, তারপর সেগুলো খুলে আবার হলুদ লবণ মাখিয়ে ভেজে নাও। সময়টা বেশি লাগে না। অনেক সময় কিন্তু ফ্রিজ থেকে খুলতেও মনে থাকে না। আমি দেখুন এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে কিভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটা ট্রের মধ্যে রেখে দিব। আমার প্রতিদিন 2টা 4টা 5টা যে পরিমাণ লাগে মাছের পিস খুলে শুধু তেলে ভেজে নেব। এভাবে করে দেখবেন আপনার কোনো ঝামেলা হবে না রান্নার সময়, মানে মেরিনেট করে ফ্রিজে রেখে দেওয়া আর সাথে সাথে খুলে ভেজে নেওয়া। কুয়েতে আসার পর আমি এরকম অনেক দেখেছি আমার হাজব্যান্ডের দোকানে ডিপ ফ্রিজের মধ্যে অনেক রকমের মাছ মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে। যারা কর্মজীবী আছে, সব সময় তো কাজ করা সম্ভব হয় না, শুধু ওই মাছগুলো নেয় আর ভেজেই কিন্তু খেয়ে ফেলে। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে মাছ আনার পর এভাবে হলুদ মরিচ তারপর লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু রান্নার সময় খুলবেন আর রান্না করে ফেলবেন। আমি দেখুন ওয়ান টাইম বক্সের মধ্যে রেখে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদও নষ্ট হবে না। আজকের ভিডিওতে যে কাজগুলো আপনাদের দেখালাম, হয়তো আপনার পক্ষে একদিনের সব কাজ করা সম্ভব না।
একদিনে না পারলে 2 দিনে করেন, তবুও করেন, কারণ আপনার কষ্ট কমানোর জন্য করেন। আমি যে কাজগুলো আজকে একদিনে করেছি হয়তো আমার একদিনে আর করতে হবে না, কারণ আমার যে যে কাজগুলো করলে সময় বাঁচবে সেগুলো কিন্তু আমার আয়ত্তে চলে এসেছে। আমি যখনই দেখব যে আমার এই জিনিসটার কমতি পড়ে গেছে তখনই কিন্তু আমি আমার কাজগুলো গুছিয়ে নিব, তাহলে কিন্তু একদিনও আমার উপরে চাপ পড়বে না। আমিও আমার কাজের শেষ মুহূর্তে এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি, আমরা যখন অনেক বেশি কাজে ব্যস্ত থাকি তখন বাচ্চারা একটা খাবারের বায়না করলে সেটা অনেক সময় করতে পারি না ব্যস্ততার কারণে, বা বিকেলবেলা শুয়ে থাকলাম তখন হয়তো বাচ্চাদের খিদা লেগেছে, বাসায় যে কোনো ধরনের ফল ফ্রুট থাকলে সেগুলো একটু কেটে ফ্রিজে রেখে দিবেন। ওদের মন মতো বা ওদের ইচ্ছে মতো ওরা খুলে খেতে পারবে। আর এখন তো গরমের সিজন, তরমুজ পাওয়া যায়, তরমুজ খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে, পানির পূর্ণতা পাওয়া যায়। আম আছে, আমও কেটে ফ্রিজে রাখতে পারেন, ওরা ওদের ইচ্ছে মতো বা মন মতো নিয়ে খেতে পারবে, আপনাকে কিন্তু বেশি জ্বালাবে না। এটাও কিন্তু একটা কাজের শান্তি। তরমুজ আর আম আমার খুবই পছন্দের একটা ফল, তরমুজটা সব সময় বাসায় রাখার চেষ্টা করি। আর আমের কথা তো বললামই না, এবছর তো আমি বাংলাদেশের আম খেতে পারবো না, যদি ফ্লাইটগুলো চালু হয় তাহলে হয়তো আম আসবে, খেতে পারবো। আমি কিন্তু আম অনেক বেশি মিস করছি, বিশেষ করে কাঁচা আম। গতকালকে আমার হাজব্যান্ড আমাকে একটা কাঁচা আম এনে দিয়েছে, একটা আমের দাম 200 টাকা, সেটা আমি ভর্তা করে খেয়েছি। বাকি অর্ধেকটা তরমুজ আমি এমনি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব, আবার অন্য সময় কেটে বক্সে রাখবো বা ওদেরকে দিয়ে দিব। এতক্ষণ যে কাজ করেছি, কত পরিমাণ থালা বাসন জমেছে দেখুন। অফ ক্যামেরায় আমি সেগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করার পর সাথে সাথে আমি কিচেনটা পরিষ্কার করব, তাতে করে তেলাপোকার কোনো আক্রমণ থাকবে না বা এটার মধ্যে কোনো দুর্গন্ধ হবে না। চেষ্টা করবেন সব সময় সিঙ্ক পরিষ্কার রাখার। সিঙ্কের মধ্যে মাঝে মধ্যে ফুটন্ত গরম পানি দিবেন, এতে করে কোনো দুর্গন্ধ থাকলে বা পাইপ যদি জমা হয়ে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই 2টা টাওয়াল কিন্তু আমি কাজের সময় ইউজ করেছি, একদম ময়লা হয়ে গেছে, হলুদ লেগে গেছে। এগুলো আমি একটু কাপড় ধোয়ার পাউডার দিয়ে ফুটিয়ে নিব, এতে করে কিন্তু টাওয়ালগুলো পরিষ্কার হয়ে যাবে। পরে কিন্তু আবার সুন্দর করে এগুলো দিয়ে কাজ করা যাবে। এত পরিমাণ ঠান্ডা লেগেছে, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট করে আমি ভয়েসটা দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন সর্বশেষ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিচেনের জন্য, গৃহিণীদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। জানেন আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কিনা। যাদের বাসায় তেলাপোকা আছে, তেলাপোকার আক্রমণ থেকে বাঁচতে চান, আমি একটা মেডিসিন আপনাদের দেখাবো। এটা যেহেতু ব্যাচেলারের কিচেন, প্রচুর পরিমাণে তেলাপোকা। বাংলাদেশে থাকতে আমার কিচেনে অনেক বেশি তেলাপোকা ছিল, যেটার জন্য আমি দিন রাত কান্না করতাম। তেলাপোকা খুবই নোংরা একটা জিনিস। আমার হাজব্যান্ড অনেক ওষুধ দিয়েছে, মাঝে মধ্যে কিছু কাজ করেছে, আবার মাঝে মধ্যে কাজ করতো না। অনেক টাকা পয়সা খরচ করেছি তেলাপোকার জন্য। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার বাসায় কোনো তেলাপোকা নেই। তো এখানে আসার পর কিচেনে দেখছি অনেক পরিমাণ তেলাপোকা। তেলাপোকার ওষুধটা দিয়েছে 2 দিন হয়েছে, যার কাছ থেকে তেলাপোকার ওষুধটা নিয়েছে সে 4 দিনের সময় দিয়েছে, এর ভিতরে নাকি সব তেলাপোকা মরে পড়ে থাকবে। কিচেনে আসার পর দেখি এভাবে মরে মরে পড়ে থাকে, সেই জন্য ভাবলাম এই ওষুধটা আপনাদের একটু দেখিয়ে দিই। যারা বিদেশে থাকে ভাইয়াদের হয়তো বললে নিয়ে যেতে পারবে, অন্যান্য দেশে পাওয়া যায় কিনা জানি না, খোঁজ করে দেখতে পারেন। তো আমার কাছে মনে হলো ওষুধটা অনেক বেশি কাজে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তেলাপোকার ওষুধটা কিনতে 4 দিনার খরচ হয়েছে, যা বাংলাদেশের টাকা 1600 টাকা। চিন্তা করেন তেলাপোকা মারার জন্য কত দামি ওষুধ লাগে। আর এখনকার তেলাপোকাগুলা খুবই বজ্জাত, ছোট ছোট তেলাপোকা, নোংরা টাইপের হয়, কিচেন ঘর সব জায়গায় খুব নোংরা করে ফেলে। আপনাদের উপকারে আসবে এই ধরনের টিপসগুলোই আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।